আসসালামু আলাইকুম ইন্টারন্যাশনাল নিউজ বাংলায় আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম। যুক্তরাষ্ট্রের ভিসাবন তালিকায় যুক্ত হল বাংলাদেশ। লেবাননে ড্রোন হামলা চালাল ইসরায়েল। ইয়েমেনের একাধিক শহর পুনর্দখল সৌদি সমর্থিত বাহিনীর। আসুন আমাকে তুলে নিয়ে যান ট্রাম্পকে কলম্বিয়ার প্রেসিডেন্ট। ইরাক যুদ্ধের সঙ্গে ভেনেজুয়েলার তুলনা করলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের নতুন ভিসা বন্ড তালিকায় বাংলাদেশকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে বাংলাদেশি নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণের ক্ষেত্রে সর্বোচ্চ $15,000 পর্যন্ত ভিসা বন্ড বা জামানত জমা দিতে হতে পারে। মার্কিন পররাষ্ট্র দপ্তর 6 জানুয়ারি ভিসা বন্ডের আওতাভুক্ত দেশগুলোর হালনাগাদ তালিকা প্রকাশ করে। নতুন তালিকায় বাংলাদেশ সহ মোট 38টি দেশ রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে 21 জানুয়ারি থেকে। নিয়ম অনুযায়ী ভিসার জন্য যোগ্য হলেও কনসুলার কর্মকর্তা আবেদনকারীর ব্যক্তিগত অবস্থা ও সাক্ষাৎকারের ভিত্তিতে $5,000, $10,000 অথবা $15,000 বন্ড আরোপ করতে পারবেন। এই অর্থ যুক্তরাষ্ট্র সরকারের অনলাইন প্ল্যাটফর্ম pay.gov এর মাধ্যমে জমা দিতে হবে। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে ভিসা বন্ড একটি ফেরতযোগ্য জামানত। নির্ধারিত সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র ত্যাগ করলে ভিসা পেয়েও ভ্রমণ না করলে অথবা বিমানবন্দরে প্রবেশে বাধা পেলে বন্ডের অর্থ ফেরত দেওয়া হবে। তবে নির্ধারিত সময়ের বেশি অবস্থান করলে বা যুক্তরাষ্ট্রে গিয়ে ভিসার স্ট্যাটাস পরিবর্তনের আবেদন করলে এই অর্থ বাজেয়াপ্ত হবে। এছাড়া ভিসা বন্ডের আওতায় থাকা বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে নির্ধারিত হয়েছে 3টি বিমানবন্দর: বোস্টন, লোগান, নিউ ইয়র্কের জন এফ কেনেডি জেএফকে এবং ওয়াশিংটন ডুলস আন্তর্জাতিক বিমানবন্দর। মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে এই পাইলট কর্মসূচির উদ্দেশ্য হল ভিসার মেয়াদ শেষ হওয়ার পর অবৈধভাবে অবস্থান রোধ করা। এর ফলে বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা প্রক্রিয়া আরও ব্যয়বহুল ও কঠিন হয়ে উঠতে পারে। লেবাননের দক্ষিণাঞ্চলে একটি গাড়িকে লক্ষ্য করে ইসরায়েলি ড্রোন হামলায় 2 জন নিহত হয়েছেন। রোববার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে আল জুমাইজিমাহ এলাকায় হিজবুল্লাহর এক সদস্যকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। তবে নিহতদের পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। এর আগে একই দিনে ইসরায়েলি ড্রোন দক্ষিণ লেবাননের ওদাইসেহ শহরের কেন্দ্রস্থলে একটি বোমা নিক্ষেপ করে। পাশাপাশি আইতারুন এলাকার আশপাশে একাধিক দাহ্য গোলাবারুদ ছোড়া হয় বলে জানা গেছে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় 2024 সালের 27 নভেম্বর ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। তবে যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও ইসরায়েল এখনও লিতানি নদীর দক্ষিণের কয়েকটি এলাকায় অবস্থান বজায় রেখেছে এবং সেখানে নিয়মিত হামলা চালাচ্ছে। দক্ষিণ ইয়েমেনের হাজরামাউত ও আল মাহারা প্রদেশের নিয়ন্ত্রণ পুনর্দখল করেছে সৌদি আরব সমর্থিত সরকারি বাহিনী। সংযুক্ত আরব আমিরাত সমর্থিত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল বা এসটিসির কাছ থেকে এসব এলাকার নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে। এতে ইয়েমেনে সৌদি আরব ও ইউএইর মধ্যকার উত্তেজনা আরও স্পষ্ট হয়ে উঠেছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের প্রধান রাশাদ আল আলিমি জানিয়েছেন, সৌদি সমর্থিত হোমল্যান্ড শিল্ড বাহিনী সীমান্তবর্তী এই প্রদেশগুলোতে সব সামরিক ও নিরাপত্তা অবস্থান পুনরুদ্ধার করেছে। সরকারি সূত্র জানায়, হাজরামাউতের রাজধানী ও গুরুত্বপূর্ণ বন্দরনগরী মুকাল্লাসহ প্রদেশটির সব জেলা এখন সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে। আল মাহারাতেও এসটিসি বাহিনী সরে যাওয়ার পর সরকারি বাহিনী পুরো প্রদেশের দখল নেয়। ডিসেম্বরের শুরুতে এসটিসি-এই 2 প্রদেশ দখল করার পর থেকেই উত্তেজনা বাড়তে থাকে। হাজরামাউত ও আল মাহারা ইয়েমেনের প্রায় অর্ধেক ভূখণ্ড নিয়ে গঠিত এবং সৌদি আরবের সঙ্গে সীমান্ত ভাগ করে নেয়। সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত 80 জন এসটিসি যোদ্ধা নিহত এবং শতাধিক আহত হয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। এসটিসির পক্ষ থেকে সৌদি বিমান হামলার অভিযোগও করা হয়েছে। এদিকে সৌদি আরবের সংলাপ প্রস্তাবকে স্বাগত জানিয়েছে এসটিসি। তবে দক্ষিণের বন্দরনগরী আদেনে চলাচলে বিধিনিষেধ আরোপের অভিযোগ তুলে ইয়েমেন সরকার তা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। হাজরামাউতের কিছু এলাকায় স্বাভাবিক জীবন ফিরতে শুরু করলেও আদেনসহ দক্ষিণের কয়েকটি অঞ্চলে এখনও উত্তেজনা বিরাজ করছে। ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের তীব্র সমালোচনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির মুখে পড়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। জবাবে ট্রাম্পকে প্রকাশ্যে চ্যালেঞ্জ জানিয়েছেন পেত্রো। এক বক্তব্যে কলম্বিয়ার প্রেসিডেন্ট বলেন, আসুন আমাকে তুলে নিয়ে যান, আমি এখানেই অপেক্ষা করছি। তার এই মন্তব্য ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর আগের হুঁশিয়ারির সঙ্গে মিল রয়েছে।
মাদুরো একই ধরনের চ্যালেঞ্জ জানানোর পরই যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে তাকে ও তার স্ত্রীকে আটক করে নিউ ইয়র্কে নিয়ে যায়। এই ঘটনার পর যুক্তরাষ্ট্র ও কলম্বিয়ার মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় পেত্রো বলেন প্রয়োজনে তিনি আবার অস্ত্র হাতে নিতে পারেন। ৯০-এর দশকে অস্ত্র ত্যাগ করা এই প্রেসিডেন্ট একসময় বামপন্থী গেরিলা ছিলেন। তিনি বলেন মাতৃভূমির স্বার্থে প্রয়োজনে আবার প্রতিরোধে নামতে হতে পারে। পেত্রো সতর্ক করে বলেন যুক্তরাষ্ট্র যদি কলম্বিয়ায় হামলা চালায় বা তাকে আটক করা হয় তাহলে দেশজুড়ে ব্যাপক প্রতিরোধ গড়ে উঠবে। এর আগে রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপে ট্রাম্প পেত্রোকে অসুস্থ মানুষ বলে আখ্যা দেন এবং তার বিরুদ্ধে কোকেন পাচারের অভিযোগ তোলেন। একই সঙ্গে কলম্বিয়ার বিরুদ্ধে অভিযান চালানোর হুমকিও দেন তিনি। উল্লেখ্য কলম্বিয়া বিশ্বের অন্যতম বড় কোকেন উৎপাদনকারী দেশ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ভেনেজুয়েলার তেলের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্র নিজের হাতে রাখবে এবং দেশটির জ্বালানি অবকাঠামো পুনর্গঠন করা হবে। ভেনেজুয়েলার বর্তমান পরিস্থিতির সঙ্গে ইরাক যুদ্ধের তুলনা টেনে তিনি এ মন্তব্য করেন। মঙ্গলবার MSNBCর অনুষ্ঠান MS নাওতে উপস্থাপক জো স্কারবরোর সঙ্গে আলাপে ট্রাম্প এসব কথা বলেন। স্কারবরো জানান ভেনেজুয়েলায় সাম্প্রতিক মার্কিন সামরিক অভিযানের পর এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ার প্রেক্ষাপটে তিনি ট্রাম্পের সঙ্গে কথা বলেন। এ সময় ভেনেজুয়েলা নিয়ে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ পরিকল্পনা এবং ইরাক আগ্রাসনের সঙ্গে এর তুলনা নিয়ে প্রশ্ন তোলা হয়। ট্রাম্প ২০০৩ সালের পর ইরাকে যুক্তরাষ্ট্রের ভূমিকার সঙ্গে ভেনেজুয়েলার পরিস্থিতির তুলনা সরাসরি নাকচ করেন। তিনি বলেন দুই ক্ষেত্রের মধ্যে মূল পার্থক্য হল তেলের নিয়ন্ত্রণ। ট্রাম্পের ভাষা ইরাকের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র তেলের নিয়ন্ত্রণ নেয়নি, কিন্তু ভেনেজুয়েলার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র তেল নিজের কাছে রাখবে। তিনি আরও বলেন ২০১৬ সালেই তিনি যুক্তরাষ্ট্রের তেল নিয়ন্ত্রণে নেওয়ার পক্ষে মত দিয়েছিলেন। তখন বিষয়টি বিতর্ক সৃষ্টি করলেও এখন তিনি মনে করেন সেটিই সঠিক সিদ্ধান্ত হতো। উল্লেখ্য ওপেকের তথ্য অনুযায়ী ভেনেজুয়েলার কাছে বিশ্বের সবচেয়ে বড় প্রমাণিত অপরিশোধিত তেলের মজুত রয়েছে। দেশটির তেল মজুত প্রায় ৩০৩.৮ বিলিয়ন ব্যারেল, যা বিশ্বব্যাপী মোট তেল মজুতের প্রায় ১৯%-এরও বেশি।